ভারতের এমন এক ভ্রমণ স্থান যেখানে মাত্র একটি ট্রিপেই নির্মল সমুদ্র সৈকত, পাহাড়, নদী এবং ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ এই চার প্রাকৃতিক রূপেরই সাক্ষী হওয়া যায়। হ্যাঁ, আমি বলছি ওড়িশার গোপালপুরের কথা। কলকাতা থেকে মাত্র এক দিনে কিংবা এক রাত দুদিনে আমার মতো আপনারাও খুব সহজেই একদম কম খরচে এখানে ঘুরে আসতে পারেন। আমরা কলকাতা থেকে ওড়িশার বেরহামপুর বা ব্রহ্মপুর হয়ে পৌঁছেছিলাম গোপালপুর বিচে এবং সেখান থেকেই রিজার্ভ বাড়িতে ঘুরে দেখেছিলাম 5টি লোকাল সাইট সিন। তাই সামনের ছুটিতে আপনারা কিভাবে এখানে সহজেই পৌঁছাবেন, গোপালপুরে সি ফেসিং হোটেলগুলির ভাড়াই বা কেমন কি রয়েছে এখন, কোন ট্যুর অপারেটরের সাথেই বা আমরা ঘুরে দেখেছিলাম আশেপাশের দর্শনীয় স্থানগুলি, এছাড়াও সকালের ব্রেকফাস্ট থেকে মধ্যাহ্নভোজ সমস্তটাই যথারীতি থাকছে এই ভিডিওতে। তো চলুন একটি লাইক সেরে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। ভারতের ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলার একটি জনপ্রিয় উপকূলীয় গন্তব্য হল এই গোপালপুর সমুদ্র সৈকত, আর তারই নিকটবর্তী সবচেয়ে বড় শহর হল ব্রহ্মপুর। তো এবার আসি ব্রহ্মপুর কিভাবে যাবেন। দেখুন, কলকাতা থেকে দুটি উপায়ে এখানে পৌঁছানো যায়, একটি বাস আর অপরটি রেলপথের দ্বারা। যদি বাসে যান তবে কলকাতার বাবুঘাট থেকে মাথাপিছু 1000 টাকা ভাড়া দিয়ে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার মধ্যে আপনি ব্রহ্মপুর পৌঁছে যেতে পারেন। তবে এখানে পৌঁছানোর সব থেকে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন। হাওড়া, শালেমার কিংবা সাঁতরাগাছি থেকে প্রতিদিন প্রচুর ট্রেন ব্রহ্মপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাদের মধ্যে রাত 8টা থেকে 10টার মধ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলিতে সেখানে পৌঁছানো আদর্শ হবে। এমনই কিছু হাওড়া ও শালেমার থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাবতীয় ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে প্রোভাইড করলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই সকল ট্রেনগুলির স্লিপার ক্লাসে ভাড়া 350 থেকে 400 টাকার মধ্যে এবং 3 টায়ার এসিতে জনপ্রতি 1000 টাকা। সাপ্তাহিক ট্রেন হওয়ার কারণে আমাদের স্লিপার ক্লাসের অবস্থা কিছুটা এমন ছিল। যাই হোক, ভোরের আলো ফুটতেই দেখলাম প্রকৃতির রূপরেখা বেশ পাল্টে গিয়েছে। প্রায় 24.5 মিনিট লেটে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। তবে অগত্যা রাত্রিরের ট্রেনগুলিতে এখানে পৌঁছলে এই স্টেশনেই রয়েছে মাথাপিছু 300 টাকার বিনিময়ে ডরমেটরি ফেসিলিটিও, যেখানে রাত কাটিয়ে সকালবেলায় আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। এবার আসি গোপালপুর আপনি ঘুরবেন কিভাবে। দেখুন, রিজার্ভে অটো করে 400 টাকা ভাড়া দিয়ে আপনি গোপালপুর পৌঁছে যেতেই পারেন। তবে সেখান থেকে আশেপাশের সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য প্রয়োজন পড়বে একটি রিজার্ভ গাড়ি। আমরা 3 রাত 4 দিনের দারিংবাড়ি গোপালপুর ভ্রমণ প্যাকেজেই শেষ দিন ঘুরে দেখেছিলাম গোপালপুর, তাই এক্সট্রা করে আমাদের আর গাড়ি বুক করতে হয়নি। কিন্তু যে ট্যুর অপারেটর অর্থাৎ সত্যদার সাথে আমরা জায়গাগুলি ঘুরছিলাম, তিনি জানিয়েছিলেন কেবলমাত্র গোপালপুর ভ্রমণে কোনো প্যাকেজ সিস্টেম তিনি না রাখলেও স্টেশন থেকে পিক আপ ড্রপ এবং সাইট সিনগুলি ঘুরিয়ে দেখানোর পরিষেবা তিনি নাকি প্রদান করেন। দেখুন, সেক্ষেত্রে একদিনের ট্যুরে সকালে ব্রহ্মপুর পৌঁছে সারাদিন সাইট সিনগুলি ঘুরে আবার রাতের ট্রেনে পুনরায় যেমন আপনি বাড়ি ফিরতে পারেন, তেমনি এক রাত দুদিনে প্রথম দিন গোপালপুর সি বিচেই কাটিয়ে পরের দিন আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখা সম্ভব তিনিই জানিয়েছিলেন। তাই চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর গাড়ি ভাড়া কেমন কি পড়বে তা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। শুভ সন্ধ্যা সকলকে। দারিংবাড়ির এক স্মরণীয় সফর শেষ করে ব্রহ্মপুর হয়ে গাড়ি ছুটছে উপকূলীয় শহরের দিকে। 27 মিনিটে 15 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম গন্তব্যে। আজ রাতটা এখানেই কাটাবো, আগামীকাল ঘুরে দেখব আশেপাশের দর্শনীয় স্থানগুলি, ঠিক সেভাবেই যেভাবে আপনারা সকালে পৌঁছে রুম নিয়ে করবেন। রুমের কথা বলতেই এবার আসি হোটেলের ব্যাপারে। এখানকার হোটেলগুলির একদিনের ভাড়া নন এসিতে
1300 থেকে 1500 এবং এসিতে 2000 থেকে 2200-র মধ্যেই। আমরা যেহেতু দারিংবাড়ি গোপালপুরের প্যাকেজেই এসেছিলাম, তাই হোটেল কিংবা খাওয়া দাওয়ার কথা কোনোটাই ভাবতে হয়নি। তবে ডেসক্রিপশনে আমি কিছু হোটেল এবং তাদের নাম্বার প্রোভাইড করলাম, চাইলে চেক করতে পারেন। আমরা ছিলাম হোটেল সি সাইড বিচে। আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন ও রিসেপশনে যাবতীয় কাজকর্ম সেরে দোতলায় পৌঁছাতেই অনুভব করলাম সাগর স্পর্শের বিভ্রম। মানে হাত বাড়ালেই যেন সমুদ্রকে ছুঁয়ে ফেলা যাচ্ছে। একদম সি ফেসিং হোটেল দিয়েছে মানে সত্যতা আমাদের, ঠিক আছে। আমাদের রুম নাম্বার 13। প্রথমে ঢুকেই এই যে কিং সাইজ বেড, এখানে 3 জন আরামসে শুতে পারবেন, ঠিক আছে। একটা লাইট রয়েছে, একটা ফ্যান রয়েছে, একটা এই ওয়ার্ড্রপ দিয়ে একটা আয়না রয়েছে, একটা টেবিল রয়েছে। আর বাথরুমের অবস্থা আপনাকে দেখাচ্ছি। বেসিন আছে, আয়না, এটা হচ্ছে কোমোড, সব ঠিক আছে, বেশ পরিষ্কার। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এরকম বাইরে বেরিয়েই, এখান থেকে বাইরে বেরিয়ে এই যে একদম সি ভিউ। তারপর ফ্রেশ হয়ে আমি আর বন্ধু গেলাম বিচের নাইট ভিউটা দেখতে। বৃষ্টির আনাগোনার জন্য মানুষের আনাগোনাটা আজ অনেকটাই কম। রাস্তার ধার বরাবর দেখলাম সারি সারি দোকান, যেখানে সি ফুড এবং ডিনার দুটি ব্যবস্থাই রয়েছে। কিছুটা এগোতেই সমুদ্রের প্রহরী অর্থাৎ লাইট হাউসের দেখাও মিলল। তারপর ক্রমাগত সমুদ্রের ডাকে শেষমেশ ছুটে যেতে হলো তারই কাছে। সমুদ্র সৈকতটি এক কথায় দারুণ পরিষ্কার, তবে যেটুকু বা উচ্ছিষ্ট এদিক ওদিক পড়ে রয়েছে তাও এদের পেটেই যাচ্ছে। যাই হোক, রাত বেশ অনেকটাই হয়েছে, তাই ফিরে আসলাম হোটেলে। যে হোটেলে আমরা আছি ওনাদের নিজস্ব খাবারের ব্যবস্থাও রয়েছে। নিচের ডাইনিং এরিয়ার বদলে ওপরের ব্যালকনিতে ডিনার প্রোভাইড করার আর্জি জানালে ওনারা সে মতো তা দিয়েও গেলেন। এই যে রুটি আর চিকেন, তো খেয়ে নেওয়া যাক। শোনো শোনো সমুদ্রের গর্জন, এক স্নিগ্ধ সুর, প্রতিটি ঢেউয়ে বাজছে যেন আনন্দ ভরপুর। রাতের আহার শেষ করে ঢেউয়ের মেজাজে ব্যালকনিতেই শেষ হলো সুন্দর একটি দিন। সকালে ঢেউয়ের শব্দেই ঘুম ভাঙল। দিনের আলোয় এই সমুদ্র সৈকত যেন রাত্রির চেয়েও বেশি প্রাণবন্ত ও মনোরম হয়ে উঠেছে। গতকাল রাত্রে বালুতটের ওপর 9টার আগেই বন্ধ হয়ে যাওয়া অস্থায়ী দোকানগুলি এখন ভালোভাবে বোঝা গেল। যেহেতু আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব, তাই বৃষ্টি হওয়া সত্ত্বেও বেশ কিছু টুরিস্টের মতো আমরাও ছুটে গেলাম সমুদ্রের ধারে। পুরীর সমুদ্রের মতো ভিড় এখানে না থাকলেও ঢেউ কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে। শৈশবের লুকোচুরি কেটে গেছে কত খেলা। তারপর নির্জন নির্মল সেই সমুদ্র পাড়ে ঘণ্টাখানেক দারুণ মজা করে কাটিয়ে ফিরে এলাম হোটেলে। তারপর রেডি হয়ে হোটেলের ডাইনিংয়ে বসতেই ওনারা ব্রেকফাস্ট নিয়ে হাজির। যে আমাদের পুরি চলে এসেছে। আচ্ছা, আলু পটলের সাথে এই ঘুগনি দিয়ে তরকারি আর 4টে করে পুরি, ঠিক আছে। প্রাতরা সেরে ব্যাগপত্র গুছিয়ে প্রায় 9:30টার দিকে হোটেল চেক আউট করলাম। যেহেতু আজই রাত্রির ট্রেন ধরেই বাড়ি ফিরব, তাই এ সৈকতকে টাটা জানিয়ে উঠলাম মূল সড়কে। প্রথম গন্তব্য মা তারাতারিণী মন্দির। গাড়ি ভাড়া খরচটা এবার চলুন আপনাদের জানিয়ে দিই। দেখুন, 4 সিটের গাড়িতে একদিনে নন এসিতে খরচ 2200 এবং এসিতে 2500, কিন্তু এক রাত 2 দিনের ট্যুর হলে নন এসিতে পড়বে 3000। একইভাবে 8 সিটের গাড়িতে নন এসিতে 3000 এবং এসিতে 3500। আরও বিশদে জানতে আবারও বলছি, সত্যতার সাথেই কন্ট্যাক্ট করতে পারেন। আশেপাশের দৃশ্যপট ক্রমেই পরিবর্তন হওয়া শুরু করলো। আচ্ছা, মা তাড়াতাড়ি রোপওয়ের একদম সামনেটাই চলে এসেছি। তো এখান থেকে আপনারা চাইলে রোপওয়ে করেও যেতে পারেন, সেক্ষেত্রে টিকিট লাগবে হচ্ছে 65। তবে আমরা গভর্নমেন্ট বাসে করে সামনে গিয়ে যাব।
তো সেখানে যাওয়া যায় গভর্নমেন্ট বাসের ওখানে। আপনারা চাইলে কিন্তু এখানে রোপওয়ে করে যেতে পারেন এবং এখানে রোপওয়ে করে একদম ওই ওপরটায় নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ পেরিয়ে গাড়ি থামল মন্দির প্রবেশপথের সামনে। যেহেতু মন্দিরটি পাহাড়ের একেবারে চূড়ায়, তাই বাকি পথটা সেখানে পৌঁছাতে হবে মন্দির কর্তৃপক্ষের মিনি বাসে চেপেই। CUTCL সিটি বাস সার্ভিস আপ অ্যান্ড ডাউন, মানে আপ ডাউনের খরচ হচ্ছে 30 টাকা পার হেড। তো এখান থেকে টিকিটটা কেটে নেওয়া হচ্ছে। এই যে আপনারা যদি কেউ পুজো দিতে চান তবে এখান থেকেই বিভিন্ন প্রসাদের ডালি কিনে নিতে পারেন। আর আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতেই পাচ্ছেন। ঝিরিঝিরি বৃষ্টি অনেকক্ষণ ধরেই শুরু হয়েছে। বাসের আসনগুলি যাত্রীপূর্ণ হলে সিক্ত পাহাড়ের গা ঘেঁষে কুয়াশার হালকা আবরণে মোড়া পথ ধরে বাসটি পৌঁছল মূল মন্দিরের সামনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 708 ফুট উচ্চতায় অবস্থিত মন্দির চত্বরটি দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়েই বিস্তৃত। এটি হল কুমারী পাহাড়ের চূড়ায় অবস্থিত মা তারাতারিণী মন্দির, যা দেবী শক্তিকে উৎসর্গকৃত। হিন্দুদের 51 শক্তিপীঠের মধ্যে এক আদি শক্তিপীঠ রূপে এই মন্দিরকে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর বক্ষস্থল এখানে পতিত হয়েছিল। এই যে এখানে হচ্ছে শু কাউন্টার বা জুতো স্ট্যান্ড। এখানে এইসব জিনিসগুলো ভেতরে ক্যারি করা যাবে না। এই যে যেসব জিনিসগুলো আছে, ক্যামেরা, জুতো, ছাতা, ব্যাগ, এইসব জিনিসগুলো সব কিছু এখানে রেখে যেতে হবে। টোকনটা দেবে, সেটা কিন্তু সাবধানে রাখবেন, মানে জুতো নেওয়ার সময় সেই টোকনটা লাগবে, ঠিক আছে। প্রবেশ করলাম মূল মন্দিরে। ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির দিনের 3টি সময় খোলা থাকে। সকাল 6:30 থেকে দুপুর 12:30, দুপুর 2 থেকে বিকেল 5:30 এবং সন্ধ্যা 6:45 থেকে রাত 8:30 পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শনে ছুটে আসেন। বিভিন্ন হোম, যজ্ঞাদি এবং শিশুদের মুন্ডন অনুষ্ঠান করার প্রথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেহেতু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই তা অফ করেই গর্ভগৃহে প্রবেশ করলাম। দেখলাম দেবী তারা ও তারিণীর যুগল মূর্তি। হাতে ব্যাগপত্র এবং পূজার ডালি থাকলে কিন্তু এখানে বাদর হইতে খুবই সাবধান। দূরের সুন্দর সাজানো গোছানো গ্রামগুলি পাখির চোখে দেখে 5 থেকে 10 মিনিট বাদে বাদেই চলা বাসগুলিতে আবার নেমে এলাম সেই পাহাড়ের নিচে। আপনার জিনিস পড়ে গেল। আজকের দিনটা এই স্পটটা ঘুরতেই সব থেকে বেশি সময়টা লাগে। এর পরের স্পটগুলোতে আর ততটা সময় লাগবে না, আমাদের ড্রাইভার দাদাই জানালেন। আশেপাশে এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, তাই বাড়ির জন্য কিছু স্মৃতি চাইলে আপনি নিয়ে যেতে পারেন। মোটামুটি 40 মিনিট বাদে আমরা পৌঁছালাম আমাদের দ্বিতীয় স্পট, মানে চিল্কা লেক। গাড়ি এই যে এখানে পার্কিং করার, এখানে গাড়ি পার্কিং করে চলুন এবার দেখা যাক চিল্কা লেক। ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এটি, যা ওড়িশা রাজ্যের পুরী, খুর্দা এবং গঞ্জাম এই 3 জেলা জুড়ে বিস্তার লাভ করেছে। এই হ্রদ 1981 সালে ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার সাইটের মর্যাদা লাভ করে। শুনেছি শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখিরও দেখা মেলে। যেহেতু চিল্কার এই পার্টটাই কেবল চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, তাই বোটিং রাইড করার মজাটাও কিন্তু এখানে বেশ দারুণ হতে পারে। সেখান থেকে ফিরে পথ চলতি রাস্তার ধারেই আমাদের গাড়ি থামল এই হোটেল বা ধাবার সামনেটাই। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই হোটেলে ঢুকতেই আমরা 3টে চিকেন এবং একটি ফিশ থালির অর্ডার দিলাম। এগুলি আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। তবে শুধুমাত্র গোপালপুর ভ্রমণে আসলে এই হোটেলে ভেজ থালি 90, ফিশ 130 এবং চিকেন থালি 180 করে পড়বে। আমাদের থালিতে ছিল ভাত, ডাল, ভেন্ডি আলু ভাজা, একটি তরকারি
এবং গ্রেভি দিয়ে 4 পিস মশলা চিকেন। বেশ একটা রাজকীয় আহার সেরে রওনা দিয়েছি পরবর্তী গন্তব্যে। এখন রয়েছি জনপ্রিয় সেই রসিকুল্লা নদীর ওপর, যার দেখা আমরা আগেও কয়েকবার পেয়েছি বটে, তবে এতটা প্রশস্তভাবে নয়। পৌঁছালাম টাম্পারা লেক। মজার ব্যাপার হলো এটি আবার কিন্তু একটি বিশাল মিষ্টি জলের হ্রদ। আর এই লেকও 2021 সালে রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছে। লেকের ওয়াটার অ্যাক্টিভিটিগুলির ইন্ডিভিজুয়াল প্রাইস আমি স্ক্রিন ডিসপ্লেতে প্রোভাইড করলাম। এখানকার বিভিন্ন রকমের সেই ওয়াটার অ্যাক্টিভিটিগুলি যেমন মানুষকে আকর্ষণ করে, তেমনি লেকের পাশেই সুন্দর একটি পার্কও নাকি রয়েছে। আর এই টিকিট কাউন্টার থেকে পার হেড 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই টাম্পারা পার্কেও ঢুকতে পারবেন, ঠিক আছে। আর এখন এই পার্কটার দেখলাম না, আপনারা দেখলে আমায় কমেন্টে জানাবেন ঠিক ভেতরে কতটা সুন্দর লেগেছে আপনাদের। আমাদের যাওয়া যাক আজকের পরবর্তী স্পটে। চলে এসেছি আরিয়পল্লী সি বিচ, যা আজকের চতুর্থ স্পট। শেষ পাতে অনেকটাই রসগোল্লার মতো ছিল আজকের এই সমুদ্র সৈকতটি। স্বচ্ছ নীল জল আর অবিরাম সেই বড় বড় ঢেউ, সেদিন আর উপেক্ষা করা সম্ভব হয়নি। এগিয়ে গেলাম একেবারে বিপদসীমার আগে পর্যন্ত। উপভোগ করছিলাম সুশৃঙ্খল সৈনিকের মতো গর্জন করে ধেয়ে আসা ঢেউগুলির, এবং সেই কিনারা থেকে ফিরে আসব বলে পেছন ফিরে সবে মাত্র 2-1 পা ফেলেছি। ঘটেছিল সেই লোমহর্ষক ঘটনা। এক বিশাল ঢেউ পাথরের ওপর আছড়ে পড়তে পেছন থেকে অচেনা মানুষগুলির চিৎকার শুনে পেছন ফিরতেই দেখি জলের ঝাপটা আমার মাথা ছাড়িয়েছে। এক মুহূর্তেই চারপাশে ঝাপসা হয়ে কানে চোখে মুখে জল ঢুকে একাকার। দেখলাম একজন ছিটকে আমার পায়ের কাছে এসে পড়েছে। আর এই সমস্ত ঘটনা ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে, যা দূর থেকে মা বাবা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছিল। সেদিন ছিল উল্টো রথ, তাই জগন্নাথের কৃপায় আমার বা অচেনা মানুষগুলির কারোরই তেমন বড় ক্ষতি হয়নি। আমাদের সেদিনের শেষ স্পট ছিল গোকুলধাম টেম্পল, তবে রথযাত্রার কারণে সে পথে নো এন্ট্রি থাকায় আমরা মন্দিরে যেতে না পেরে এক্কেবারে পৌঁছেছিলাম ব্রহ্মপুর স্টেশনে। সত্যদার প্রতিনিধিত্বে যিনি আমাদের আজ জায়গাগুলি সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন, তার সাথে হ্যান্ডশেক করে আমরা বিদায় নিলাম। শেষমেশ 7:30-এর ফালাকনুমা এক্সপ্রেস ধরে পরের দিন সকালে ফিরেছিলাম বাড়ি। এই ছিল আমাদের গোপালপুর ভ্রমণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তবে যে স্থানকে বাদ দিলে গোপালপুর ভ্রমণ অসম্পূর্ণই রয়ে যায়, তা হলো এই দারিংবাড়ি, যা আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি। আপনার সাথে তবে ওখানেই দেখা হচ্ছে। টাটা।